হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসপি কেমিস্ট্রি। তো আজ আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে রিয়াকশন ইন্টারমিডিয়েট। রিয়াকশন ইন্টারমিডিয়েট মানে যেগুলো রিয়াকশন করার চলাকালীন কোনো একটা সময় তৈরি হয় বা বিক্রিয়া চলাকালীন কোনো একটা বিশেষ মুহূর্তে তৈরি হয়, সেগুলোকে বলছে রিয়াকশন ইন্টারমিডিয়েট বা বিক্রিয়ার অন্তর্বর্তী পদার্থ। বিক্রিয়ার অন্তর্বর্তী পদার্থগুলো কি কি সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তার মধ্যে আছে কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, মুক্তমূলক, আর একটা হচ্ছে কার্বিন, আরেকটা পাওয়া যায় অ্যারিন বলে, অ্যারাইন বা বেঞ্জাইন, এরকম করে পাওয়া যায়। তো আজকে যেটা শুরু করবো যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন নিয়ে। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবে, তাহলে এগুলোকে বুঝতে আরো সুবিধা হবে। তো শুরু করি আজকের নেক্সট টপিক, কার্বোক্যাটায়ন। বিক্রিয়ার অন্তর্বর্তী পদার্থ সমূহ। বিক্রিয়ার অন্তর্বর্তী পদার্থ সমূহ। অন্তর্বর্তী পদার্থ সমূহের মধ্যে কি কি আছে? এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। এছাড়া কি কি আছে? দুই নম্বর আছে কার্বো অ্যানায়ন। আর কি আছে? তিন নম্বর আছে মুক্তমূলক। চার নম্বর আছে কার্বিন। আর একটা আছে অ্যারাইন। তো আজ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কি সেইটা নিয়ে আগে একটু আলোচনা করা যাক। কার্বোক্যাটায়ন কি, কিভাবে তৈরি হয়, সেগুলো নিয়ে আমাদের একটু ডিটেলসে আলোচনা করি। তাহলে কার্বোক্যাটায়ন কি? কার্বন, তার সঙ্গে যদি ইলেকট্রোনেগেটিভ কোনো এলিমেন্ট যুক্ত থাকে, কার্বনের সঙ্গে কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এবং কার্বনের চারটে যোজ্যতা স্যাটিসফাই করতে হবে আগে। কার্বনের চারটে যোজ্যতা যদি আমি তিনটে হাইড্রোজেন আর একটা যে কোনো কার্বনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল বা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত করি, সেই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের যে বন্ড আছে সেইটার অসম বিভাজন হয়। অসম বিভাজন বলতে, যেহেতু এটা তড়িৎ ঋণাত্মক, তাই কার্বনের এই ইলেকট্রনকে আর ব্রোমিন এই ইলেকট্রনকে, দুটো ইলেকট্রন নিয়ে ও বেরিয়ে যাবে। তার ফলে কি তৈরি হবে? কার্বন যেহেতু তার নিজের কক্ষের ইলেকট্রন নিয়ে চলে গেছে, তাই এখানে পজিটিভ চার্জ, এখানে হাইড্রোজেন ছিল, এখানেও হাইড্রোজেন ছিল, এখানেও হাইড্রোজেন ছিল। তাহলে যেসব হাইড্রোজেন ছিল সব নিয়ে যে জিনিসটা তৈরি হলো সেটার নাম, আরেকটা কি হয়েছে পাশে, বি আর মাইনাস, যেটা তৈরি হয়েছে অসম বিভাজনের ফলে। এটাকে বলছে অসম বিভাজন। অসম বিভাজন। তো এইসব অসম বিভাজনের ফলে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটার নামকে কি বলছি আমরা? কার্বোক্যাটায়ন। এই যে যেটা তৈরি হচ্ছে এটাকে বলছি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। তাহলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, সেই কার্বোক্যাটায়নের সংকরায়ন অবস্থা কি, কার্বোক্যাটায়নটা শেপ কেমন বা আকৃতি কেমন, সেটা নিয়ে একটু দেখি। তো কার্বনের আমরা জানি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কার্বনের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p2। কার্বনের যে ইলেকট্রন বিন্যাসটা দেখতে পাচ্ছি সেখানে যোজ্যতা কক্ষ কি? 2s2 2p2। কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার ফলে কার্বনের কি হয়েছে? যোজ্যতা কক্ষ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে। যোজ্যতা কক্ষ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার অর্থ কি? 1s2 আছে, এখনো 2s2 আছে, 2p-তে কটা আছে? একটা ইলেকট্রন আছে। তো হুন্ডের সূত্র অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে যোজ্যতা কক্ষ যেহেতু লিখবো, তাহলে এখানে 2s, তারপরে যেটা আছে সেটা হচ্ছে 2p। 2s এ কটা ইলেকট্রন আছে? 2s এ আছে দুটো ইলেকট্রন, 2p তিনটে ঘর, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, সরি 2p-তে একটাই ইলেকট্রন আছে, 2p-তে একটা ইলেকট্রন আছে। আর কার্বোক্যাটায়ন যেহেতু, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেট। এটাকে যদি ফার্স্ট এক্সাইটেড স্টেট নিয়ে যাই, এক্সাইটেড স্টেটের অর্থ কি? একটা ইলেকট্রন কি হয়ে যাবে? জাম্প করে নেক্সট পরবর্তী শক্তি স্তরে চলে যাবে। মানে যদি এই ইলেকট্রনটাকে ধরি, জাম্প করে আমাদের এই শক্তি স্তরে চলে যাবে। জাম্প করে যদি ওই শক্তি স্তরে চলে যায়, তাহলে কি হচ্ছে? এই যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসটা কেমন দাঁড়াচ্ছে? ইলেকট্রন বিন্যাসটা এখানে 2s থাকছে, এখানে কি থাকছে? 2p। তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন থাকছে। আর কি হচ্ছে?
আর এই যে যদি এবার কার্বোক্যাটায়ন যেহেতু তৈরি হয়েছে, তাই কার্বোক্যাটায়নের সঙ্গে কি কি আছে, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন যুক্ত আছে। তাই এই যে তিনটে একটা করে ইলেকট্রন আছে, সেখানে একটা হাইড্রোজেন যুক্ত করলাম, এই কক্ষে একটা হাইড্রোজেন যুক্ত করলাম, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত করলাম, তিনটা হাইড্রোজেন যুক্ত হলো। আর একটা কি দেখতে পাচ্ছি, একটা ফাঁকা উপকক্ষ পড়ে থাকছে, ফাঁকা ঘর পড়ে থাকছে। সেই ফাঁকাটা কি উপকক্ষ? পি উপকক্ষ। ফাঁকা যদি পি উপকক্ষ পড়ে থাকে, তাহলে কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশনটা কি আসছে, বা সংকরায়ন অবস্থা। যেহেতু একটা এসো অরবিটাল ব্যবহার হয়েছে, আর কি হয়েছে, দুটো পি অরবিটাল ব্যবহার হয়েছে, তাই এটাকে লিখতে পারি আমরা sp2। তো sp2 যদি হয়, তাহলে সেটার আকৃতি কেমন হয়? sp2 হলে হয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয় আকৃতির হচ্ছে আমাদের কার্বোক্যাটায়নের আকার। যেহেতু সংকরায়ন অবস্থা sp2 এবং তার আকৃতি কি হবে? ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয়। তাহলে আকৃতিটা এঁকে নিয়ে যাক। কার্বন একটা থাকছে, তার দুই দিকে দুটো হাইড্রোজেন, আর এদিকে একটা হাইড্রোজেন। এইগুলোকে যদি আমি একই প্লেনে ধরি, এক সেম সমতলে যদি ধরি, তাহলে কি হবে? এর সঙ্গে যেটা থাকছে পাই বন্ধন, এই ফাঁকা পি অরবিটাল, সেইটা এটা বাইরে থাকছে, মানে একটা ওপরে একটা নিচের দিকে। মানে যদি একটা সামনে ধরি, একটা সামনে হবে, একটা পিছন দিকে হবে। সেই জন্য এই যে পি অরবিটালটা কিরকম? ফাঁকা, ফাঁকা পি অরবিটাল। যেখানে কটা বন্ধন করেছে? এখানে তিনটে বন্ড পেয়ার ইলেকট্রন আছে, তিনটে বন্ধন করেছে। আর সংকরায়ন অবস্থা যেহেতু sp2, তাই বন্ধন কোণ কত হওয়া উচিত? 120 ডিগ্রি হওয়া উচিত। এবং ফাঁকা পি উপকক্ষ বন্ধন কোণ কত হওয়া উচিত? 120 ডিগ্রি হওয়া উচিত। এবার কি করছি, এই যে কার্বোক্যাটায়নের শেপ করলাম, তো কার্বোক্যাটায়ন নিয়ে কয়েকটা তথ্য লিখে দিই। তাহলে ফার্স্ট হচ্ছে কার্বোক্যাটায়ন লিখছি, কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন সম্বন্ধিত তাহলে ফার্স্ট আমরা যেটা পাবো, সেটা কি লিখতে পারি? কার্বোক্যাটায়ন হচ্ছে, ফার্স্টে সংকরায়ন অবস্থা দিয়ে যদি শুরু করি, তাহলে সংকরায়ন অবস্থা কেমন? সংকরায়ন অবস্থা, সংকরায়ন অবস্থা কেমন? sp2। সংকরায়ন অবস্থা যদি sp2 হয়, তাহলে শেপটা কেমন হবে? শেপটা হবে ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয়। এবার একটা জিনিস লক্ষ্য করছিলাম, এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি করেছি, সেটা কতগুলো ইলেকট্রন নিয়ে গঠিত? এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, বন্ডের একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, এই বন্ডের জন্য কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন, আর এই বন্ডের জন্য কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। তাহলে টোটাল কটা ইলেকট্রন হচ্ছে? 6 ইলেকট্রন। যে কোনো কম্পাউন্ড তার তার কত ইলেকট্রন পূর্ণ করতে চাই? 8টা ইলেকট্রন পূর্ণ করতে চাই, বা অক্টেট ফিল আপ করতে চাই। কিন্তু কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? কার্বোক্যাটায়নের ক্ষেত্রে, আচ্ছা এখানে পজিটিভ চার্জ থাকবে। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? সেটা 6টা ইলেকট্রন আছে, অর্থাৎ অক্টেট ফিল আপ হয়নি এখনো। অক্টেট যদি পূরণ করতে চাই এখানে, তাহলে কি হবে? অক্টেট পূরণ করতে গেলে এখনো দুটো ইলেকট্রনের দরকার আছে। তাই এরা কি করবে? ইলেকট্রনের প্রতি একটা আসক্তি দেখাবে। ইলেকট্রনের প্রতি আসক্তি মানে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। ইলেকট্রন যদি গ্রহণ যারা করতে চায়, তারা অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাহলে এখানে যে কার্বনটা, সেটা কতগুলো ইলেকট্রন আছে? কার্বনের ক্ষেত্রে এখানে 6 ইলেকট্রন, মানে কার্বোক্যাটায়নের জন্য 6টি ইলেকট্রন আছে, 6টি ইলেকট্রন উপস্থিত। যাদের 6টি ইলেকট্রন আছে বা 8টা নেই, ইলেকট্রন ঘাটতি আছে, তাদেরকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ডে বলে, বা ইলেকট্রন ঘাটতিযুক্ত যৌগ। আর যারা ইলেকট্রন ঘাটতিযুক্ত যৌগ হয়, তারা কি হিসাবে কাজ করে? ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল হিসাবে আচরণ করে, আচরণ করে। তাহলে কার্বোক্যাটায়নে কি দেখতে পেলাম? সংকরায়ন অবস্থা sp2, ত্রিকোণীয় সমতলীয়, 6টি ইলেকট্রন উপস্থিত, আর কি ইলেকট্রোফাইল হিসেবে আচরণ করে। আর কি দেখতে পাবো কার্বোক্যাটায়নের? তাহলে এবার শ্রেণী বিভাগ করতে হবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে কার্বোক্যাটায়নের শ্রেণী বিভাগ। তারপরে যদি আবার আসে দেখা যাবে এখানে। তো কার্বোক্যাটায়নের শ্রেণী বিভাগ, এবার কার্বোক্যাটায়নের শ্রেণী বিভাগ। তো কার্বোক্যাটায়নকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি? কার্বন, তার সঙ্গে যদি 3টে গ্রুপ, 3টেই যদি মিথাইল হয়, তাহলে সেটাকে বলছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কিভাবে বলবো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন?
যে কার্বনটা আছে পজিটিভ চার্জযুক্ত কার্বন, সেই কার্বনের সঙ্গে কতগুলো কার্বন যুক্ত আছে সেটা দেখতে হবে। একটা, দুটো, তিনটে। তার মানে যে কার্বনে পজিটিভ চার্জ আছে সেই কার্বন কটা কার্বনের সঙ্গে যুক্ত? সেই কার্বন তিনটে কার্বনের সঙ্গে যুক্ত। মানে পজিটিভ চার্জযুক্ত কার্বন যতগুলো কার্বনের সঙ্গে যুক্ত হবে সেটা তার ডিগ্রি। তাহলে এখানে দেখতে পাচ্ছি পজিটিভ চার্জযুক্ত কার্বন তিনটে কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাই এটার ডিগ্রি কত হচ্ছে? 3 ডিগ্রি। এরপরে কি আসছে, যদি কার্বন দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয় তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন এখানে এই হাইড্রোজেনকে আমরা ডিগ্রি হিসাবে ধরবো না? কারণ কি, কার্বোক্যাটায়নের যে কার্বন আছে সেই কার্বনের সঙ্গে সরাসরি যতগুলো কার্বন যুক্ত আছে সেটা তার ডিগ্রি। এখানে কটা দেখছি? দুটো কার্বন যুক্ত আছে, তাই এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি কোনো মতে একটা থাকে তাহলে সেটা কি হবে? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর একটা কি হয়, যদি কোনো কার্বন না থাকে তাকে 0 ডিগ্রি কার্বোক্যাটায়নও বলা হয়ে থাকে। 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটাকে 0 ডিগ্রি বা মিথাইল কার্বোক্যাটায়ন বলা হয়। মিথাইল কার্বোক্যাটায়ন। তো মিথাইল কার্বোক্যাটায়ন হলো। আর কি কি কার্বোক্যাটায়ন আছে? আর একটা আছে অ্যালাইল কার্বোক্যাটায়ন, আর একটা আছে বেঞ্জাইল কার্বোক্যাটায়ন। তো অ্যালাইল কার্বোক্যাটায়ন কি, যদি CH2 ডবল বন্ড CH মানে ডবল বন্ডের সঙ্গে যুক্ত কার্বন, তার সঙ্গে যদি কোনো কার্বন যুক্ত থাকে, যার মাথায় পজিটিভ চার্জ আছে, সেই রকম কার্বন ডবল বন্ড যুক্ত কার্বনকে কি বলা হচ্ছে? অ্যালাইল কার্বোক্যাটায়ন। এটার নাম হচ্ছে অ্যালাইল কার্বোক্যাটায়ন। আরেকটা কি বললাম? বেঞ্জাইল কার্বোক্যাটায়ন। কোনো বেঞ্জিন রিং, তার সঙ্গে যদি সরাসরি কোনো কার্বোক্যাটায়ন যুক্ত থাকে, সরাসরি যদি বেঞ্জিন রিং এর সঙ্গে কার্বোক্যাটায়ন যুক্ত থাকে তাহলে সেটার নাম কি? বেঞ্জাইল কার্বোক্যাটায়ন। বেঞ্জাইল কার্বোক্যাটায়ন। তাহলে এইভাবে আমরা শ্রেণী বিভাগ করলাম। আর কি কি হতে পারে? এই যে মিথাইল গ্রুপ যেগুলো দিয়েছি সেগুলো সাবস্টিটিউট হতে পারে অন্য যে কোনো গ্রুপ দিয়ে। অন্য যে কোনো গ্রুপের অর্থ কি, যদি মিথাইল গ্রুপের জায়গায় এখানে যদি কোনো পিএইচ গ্রুপ লাগাই বা রিং যদি লাগাই, আচ্ছা একটা দেখিয়ে দিয়ে দিকে, যদি কোনো রিং লাগিয়ে দিই এরকম করে, যদি তিনটেই রিং লাগাই, আমি পিএইচ দিয়ে লিখছি, পিএইচ মানেই রিং। এই যে পিএইচ করলাম, পিএইচ ইকুয়াল টু আমাদের কি হচ্ছে? বেঞ্জিন রিং। ঠিক আছে, এরকম পিএইচ গ্রুপ যদি তিনটে থাকে, এটাও 3 ডিগ্রি। পিএইচ যদি থাকে, এই কার্বনটা যেটা দেখছি এটাও 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে যদি কার্বনের দুটো পিএইচ থাকে তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। একটা এইচ। এরকম ভাবে চলতে থাকবে আমাদের, যতগুলো গ্রুপ যুক্ত থাকবে সেটা তত ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এরপরে এই যে কার্বোক্যাটায়নগুলো শ্রেণী বিভাগ করলাম, সেই কার্বোক্যাটায়নের শ্রেণী বিভাগের ফলে কার্বোক্যাটায়নগুলো স্থায়িত্বের ক্রম এবার ব্যাখ্যা করতে হবে। কার্বোক্যাটায়নের এবার স্থায়িত্বের ক্রম ব্যাখ্যা করব। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম মানে 3 ডিগ্রি ছিল, 2 ডিগ্রি ছিল, 1 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি ছিল। এইগুলোর যদি আমি কম্পারিজন করি তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি ছিল। 2 ডিগ্রির জন্য কি ছিল? CH3, এখানে একটা H তার সঙ্গে পজিটিভ চার্জ। আর কি ছিল? 1 ডিগ্রি ছিল, তার সঙ্গে পজিটিভ চার্জ। আর কি ছিল? 0 ডিগ্রি ছিল, তার সঙ্গে পজিটিভ চার্জ। এইগুলো স্টেবিলিটি অর্ডার দেখতে হবে। এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা যদি 0 ডিগ্রি ধরি তাহলে এগুলোর স্থায়িত্বের ক্রমগুলোকে আমাকে এবার ব্যাখ্যা করতে হবে। স্থায়িত্বের ক্রম ব্যাখ্যা করার জন্য আমরা দুটো এফেক্ট আলোচনা করব। ফার্স্ট এফেক্ট হচ্ছে হাইপার কনজুগেশন, আর একটা হচ্ছে ইন্ডাকটিভ। একটা হচ্ছে হাইপার কনজুগেশন, আর একটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। তো যারা ইন্ডাকটিভ এফেক্ট আর হাইপার কনজুগেশন এফেক্ট দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আগে দেখে নেবে, তারপরে কার্বোক্যাটায়নটা দেখতে শুরু করবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখি নিই হাইপার কনজুগেশন এফেক্ট কি। হাইপার কনজুগেশন মেনলি হয় আলফা হাইড্রোজেন আছে এরকম কম্পাউন্ডের ক্ষেত্রে। তা আলফা হাইড্রোজেন কি দেখেছিলাম? আলফা হাইড্রোজেন দেখেছিলাম sp2 সংকরায়িত কার্বন, তার পাশের কার্বনকে বলা হচ্ছিল আলফা কার্বন, এবং তার সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে কি বলছিলাম? আলফা হাইড্রোজেন। তাহলে এটা আমাদের কি? এটা হচ্ছে sp2 সংকরায়িত কার্বন, তার পাশের কার্বন বলতে এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, তিনটে কার্বন আছে। তার সঙ্গে যুক্ত হাইড্রোজেন কটা আছে? তিনটে, 6টা, 3টে, 9টা। তাহলে এই ক্ষেত্রে কটা আলফা হাইড্রোজেন আছে? 9টা আলফা হাইড্রোজেন। এটার ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের sp2 সংকরায়িত কার্বন, তার পাশের কার্বন কোনটা? একটা, দুটো। এইটাকে কিন্তু কার্বন যেহেতু নাই তাই এটাকে আলফা হাইড্রোজেন ধরা যাবে না। এই জিনিসটাকে আলফা হাইড্রোজেন ধরা যাবে না, কারণ এখানে তো কার্বনই নাই। আলফা কার্বন যদি না থাকে তাহলে সেটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন ধরতে পারবো না।
পাশেগুলোকে কি আছে, এখানে 3টা আলফা হাইড্রোজেন, এখানে 3টা আলফা হাইড্রোজেন, তার মানে এখানে কটা আলফা হাইড্রোজেন, 6টা আলফা হাইড্রোজেন। এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 3টা আলফা হাইড্রোজেন, তাহলে এখানে লিখতে পারি 3টা আলফা হাইড্রোজেন, আর এখানে 0 আলফা হাইড্রোজেন, একটাও আলফা হাইড্রোজেন নাই, কারণ 3টাই হাইড্রোজেন। এটাকে যদি ভেঙে লিখি আমরা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, কারণ এখানে যেহেতু একটাও কার্বন নাই, তাই এই ক্ষেত্রে একটাও আলফা হাইড্রোজেন নাই। যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে তত হাইপার কনজুগেশন ভালো হবে। যদি একটা উদাহরণের সাহায্যে দেখে নিই, আচ্ছা যদি একটা উদাহরণের সাহায্যে হাইপার কনজুগেশনটা লক্ষ্য করি, তাহলে কি দেখবো, হাইপার কনজুগেশন কি আগে একটু দেখে নিই। যদি CH2, এটাকে ভেঙে লিখছি আমি, একটা H, তার সঙ্গে একটা কি ছিল, কার্বোক্যাটায়ন, এখানে মিথাইল গ্রুপ ছিল, এখানেও মিথাইল গ্রুপ ছিল। আচ্ছা মিথাইল গ্রুপ মানে কি, মিথাইল মানে CH3 গ্রুপ, CH3 গ্রুপকে আমরা মিথাইল গ্রুপ হিসাবে লিখতে পারি, এমি হিসাবে। আর একটা কি ইথাইল গ্রুপ মানে ET গ্রুপ লিখতে পারি, C2H5 গ্রুপকে আমরা ET গ্রুপ লিখতে পারি, এভাবে দেখা যায়। আচ্ছা যাই হোক, তো এখানে হাইপার কনজুগেশন কি দেখছিলাম, আলফা হাইড্রোজেন আছে কিনা, তো পজিটিভ চার্জের পাশের কার্বন আলফা কার্বন, তার সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন, সে কি করবে, এই দুটো ইলেকট্রন এখানে দিয়ে দিবে, দিয়ে বন্ড তৈরি করবে। তারপরে কি হবে, এখানে CH2 ডবল বন্ড হবে, আর যে হাইড্রোজেনটা ছিল সেখানে কোনো বন্ড থাকবে না, প্লাস হিসাবে থাকবে। এখানে একটা এমি গ্রুপ, এখানে একটা এমি গ্রুপ, আর কিন্তু এখানে পজিটিভ চার্জ থাকবে না। এইটা হচ্ছে আমাদের কি, আলফা হাইড্রোজেনের সাহায্যে হাইপার কনজুগেশন এফেক্ট, যাকে নো বন্ড রেজোনেন্সও বলা হয়ে থাকে, নো বন্ড রেজোনেন্স। কেন নো বন্ড রেজোনেন্স বলছে, এখানে হাইড্রোজেনের আর এটার মধ্যে কোনো বন্ড দেখতে পাচ্ছি না আমরা, সেই জন্য এটাকে বলছে নো বন্ড রেজোনেন্স। এরকম কটা সম্ভাবনা আছে, সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেহেতু 9টা আলফা হাইড্রোজেন আছে তাই 9বার সম্ভাবনা আছে, তাই 9টা আলফা হাইড্রোজেনের মাধ্যমে 9বার হাইপার কনজুগেশনের মাধ্যমে এরা স্টেবিলিটি লাভ করে বা স্থায়িত্ব লাভ করে। আর কি, যদি 2 ডিগ্রি হয় এরকম কটা আলফা হাইড্রোজেন আছে, 6টা আলফা হাইড্রোজেন আছে, আর 1 ডিগ্রি হলে 3টা আলফা হাইড্রোজেন, এটার ক্ষেত্রে নাই। তাই যদি আমরা স্থায়িত্বের ক্রম লিখি তাহলে কি লিখতে পারি, স্থায়িত্বের ক্রম যদি লিখি আমরা, তাহলে ফার্স্টে লিখতে পারি 3 ডিগ্রি, তারপরে লিখতে পারি 2 ডিগ্রি, তারপরে কত লিখতে পারি 1 ডিগ্রি, তারপরে লিখতে পারি 0 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি যদি কার্বোক্যাটায়ন দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি স্থায়ী হয় না। তারপরে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে সবচেয়ে বেশি স্থায়ী, সবচেয়ে বেশি স্থায়ী যদি কোনো কার্বোক্যাটায়ন হয়ে থাকে সেটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর কি, আর হচ্ছে কি, ইন্ডাকটিভ এফেক্টের সাহায্যে যদি এবার আলোচনা করি, তাহলে ইন্ডাকটিভ এফেক্টটা কি বলেছিলাম আগে দেখে নিই। ইন্ডাকটিভ এফেক্টের সাহায্যে যদি আলোচনা করি তাহলে হচ্ছে CH3 গ্রুপ, তার সঙ্গে C+ আছে, এখানে একটা CH3 আছে, একটা CH3 এখানে আছে, তাহলে এটা যদি 3 ডিগ্রি নেয়, 3 ডিগ্রি নিয়ে আমি আলোচনা করি, তাহলে এই যে CH3 গ্রুপটা দেখতে পাচ্ছি সেটা কিরকম ইন্ডাকটিভ এফেক্ট দেয়, +I দেয় না -I দেয়, সেটা লক্ষ্য করতে হবে আমাদেরকে। তো এই যে গ্রুপটা দেখতে পাচ্ছি সেখানে যদি +I দিবে না -I দিবে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। যদি +I দেয় তাহলে কি হবে, +I দিলে মানে কি, এই যে কার্বোক্যাটায়নের যেটা পজিটিভ চার্জ আছে সেই দিকে ইলেকট্রন ঘনত্ব সরিয়ে দিচ্ছে, আর যদি মাইনাস হয় সেই দিক থেকে ইলেকট্রন ঘনত্ব টেনে নিচ্ছে। যেহেতু পজিটিভ চার্জ, যারা পজিটিভ চার্জ হয় তাদের কি হয়, ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, মানে ইলেকট্রন গ্রহণ করতে চায়, তারা ইলেকট্রন গ্রহণ করতে চায়, সেই জন্য কি আছে, ইলেকট্রনের প্রতি আসক্তি আছে। তাই এইখানে এমন গ্রুপ দরকার যারা ইলেকট্রন ঘনত্ব কি করবে, C এর মাথায় বাড়িয়ে দেবে। সেই জন্য এরকম গ্রুপের এই CH3 গ্রুপটা কি এফেক্ট দেয়, +I এফেক্ট দেয়। কি করে বুঝবো, এই যে এই গ্রুপটা তড়িৎ ঋণাত্মকতা বেশি, এইটাকে বুঝতে গেলে ইন্ডাকটিভ এফেক্ট একটু দেখে নেওয়া ভালো। কারণ এই যে এটা তড়িৎ ঋণাত্মকতা, যেহেতু sp2 সংকরায়িত তাই এটা তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর এটা যেহেতু sp3 সংকরায়িত তাই এটা তড়িৎ ঋণাত্মকতা কম। সেই জন্য এই যে গ্রুপটা +I এফেক্টের সাহায্যে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে। এরকম কটা গ্রুপ আছে মিথাইল গ্রুপ, 1টা 2টো 3টে, তাই 3টে মিথাইল গ্রুপের +I এফেক্ট এটার স্থায়িত্ব অনেক বাড়িয়ে দেয়। 2 ডিগ্রির ক্ষেত্রে এরকম গ্রুপ কটা আছে, 2টো আছে মিথাইল গ্রুপ, আর 1 ডিগ্রির ক্ষেত্রে একটা আছে, 1 ডিগ্রির ক্ষেত্রে একটা মিথাইল গ্রুপ। যত +I যুক্ত মিথাইল গ্রুপ বর্তমান তত কি হবে, তত স্টেবিলিটি বেশি হবে। তাহলে এইটার সাহায্যে আমরা দেখতে পেলাম 3 ডিগ্রি সব থেকে বেশি, 2 ডিগ্রি তারপরে 1 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে স্থায়িত্বের অর্থাৎ পেলাম যেটা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি আর 0 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। এছাড়াও আমরা আরো 2টো কার্বোক্যাটায়ন নিয়ে আলোচনা করেছিলাম। একটা কি, একটা হচ্ছে বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন, আর একটা হচ্ছে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। অ্যালাইলিক কার্বোক্যাটায়নটা দেখি কেমন লিখছিলাম, CH2 ডবল বন্ড CH, তার সঙ্গে একটা CH2 প্লাস আছে, সেটাকে বলছিলাম আমরা কি, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। সেই অ্যালাইলিক কার্বোক্যাটায়ন যেটা দেখতে পাচ্ছি সেখানে হাইপার কনজুগেশন না হয়ে এখানে রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে, রেজোনেন্স। আর একটা কি দেখছিলাম, বেঞ্জাইল কার্বোক্যাটায়ন। বেঞ্জাইল কার্বোক্যাটায়ন কেমন দেখছিলাম, এখানে আছে CH2 প্লাস, এটাও কিন্তু আমাদের রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে, রেজোনেন্স।
এর মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে। তাহলে এই যে অ্যালাইলটা ফার্স্টে দেখি, তাহলে অ্যালাইলটা যদি আমরা নিই, তাহলে অ্যালাইলের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, অ্যালাইলের ক্ষেত্রে রেজোনেটিংটা দেখি। এই যে ডবল বন্ড যদি সবসময় কি করতে চাই, ডবল বন্ড ইলেকট্রন দিতে চাই আর প্লাস চার্জ হলে ইলেকট্রন নিতে চাই, সেই জন্য কি হবে, এই ইলেকট্রন এখানে আসবে, তার ফলে কি আসছে, CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 হয়ে যাচ্ছে, আর এই পজিটিভ চার্জ এই কার্বনের মাথায় চলে আসছে। এবার যদি আবার রেজোনেন্স করি তাহলে কি হবে, এইটা এদিকে আসছে, তার মানে আগের অবস্থায় ফিরে আসছে, তার মানে আমাদের কি দেখতে পাচ্ছি, 1 নম্বর আর এই 2 নম্বর দুটো রেজোনেন্সই পসিবল হচ্ছে। সেই জন্য আর একটা কি দেখতে পাচ্ছি, বেঞ্জাইলিক কার্বোক্যাটায়নের ক্ষেত্রে দেখি। এবার যদি বেঞ্জাইলিক কার্বোক্যাটায়নটা নিই আমরা, তাহলে এখানে CH2 প্লাস আসছে, প্লাস মানে ইলেকট্রন ঘনত্ব ওইদিকে যেতে চাইবে, ইলেকট্রন ঘনত্ব যদি ওইদিকে যেতে চাইবে তাহলে এই যে রিং থেকে ইলেকট্রন ফার্স্টে এখানে যাবে, যদি ওখানে যাই তাহলে ফার্স্টে যে স্ট্রাকচারটা হবে সেটা কেমন হবে, এখানে ডবল বন্ড হবে, এখানে CH2 হবে, যেহেতু ডবল বন্ড এখানে গেছে, এইখানে কি চলে এসছে পজিটিভ চার্জ, এখানে অলরেডি ছিল, এখানে অলরেডি ছিল, এখানে পজিটিভ চার্জ আসার দরুন এখানে কি হচ্ছে, ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন শিফট করছে ডবল বন্ডেড ইলেকট্রন, তার ফলে কি হচ্ছে, এখানে বন্ড হচ্ছে, এখানে বন্ড অলরেডি ছিল, যেহেতু এখান থেকে বন্ড চলে গেছে তাই এখানে পজিটিভ চার্জ, এখানে ডবল বন্ড CH2। নেক্সট ধাপে কি হবে, এইখানে ইলেকট্রন শিফট করবে, ইলেকট্রন যদি শিফট করে তাহলে কি হবে, রেজোনেন্স হবে। আবার রেজোনেন্স হবে কি করে, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, যেহেতু এখান থেকে নাই তাই এখানে পজিটিভ চার্জ, আর এখানে কি ডবল বন্ড CH2। শেষ ধাপে কি হবে, এখানে আবার ইলেকট্রন ঘনত্ব চলে আসবে, এর ফলে কি হচ্ছে, রেজোনেন্সের ক্যানোনিক্যাল গঠন আমরা পেয়ে যাচ্ছি, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, আর এখানে সিঙ্গেল বন্ড CH2 প্লাস। তাহলে এই প্রথমটা অ্যালাইলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা, অ্যালাইলের ক্ষেত্রে দুটো রেজোনেটিং স্ট্রাকচার সম্ভব, কিন্তু এইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 দুটো, 3টে, 4টে, 5টা রেজোনেটিং গঠন সম্ভব। রেজোনেন্স যখন আমরা পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম, যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার হবে তত তার স্থায়িত্ব তত বেশি হবে। তাহলে 1 নম্বর আর 2 নম্বরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যদি এটাকে 1 ধরি, এটাকে যদি 2 ধরি, তাহলে দেখতে পাচ্ছি আমরা 1 এর ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার কতগুলো, 2টি, আর এটার ক্ষেত্রে ক্যানোনিক্যাল স্ট্রাকচার কতগুলো, 5টি। যত বেশি ক্যানোনিক্যাল স্ট্রাকচার তত বেশি স্থায়ী, সেই জন্য কি হচ্ছে, বেঞ্জাইল কার্বোক্যাটায়নটা, মানে বেঞ্জাইল যে কার্বোক্যাটায়ন তার স্থায়িত্ব কি হয়ে যাচ্ছে, CH2 প্লাস, এটার স্থায়িত্ব বেশি হয়ে যাচ্ছে অ্যালাইল কার্বোক্যাটায়নের তুলনায়, CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস। যদিও দুটোই কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কি করে দেখছি 1 ডিগ্রি, যে কার্বোক্যাটায়নটা পজিটিভ চার্জ আছে সেটা কোন কার্বনের সঙ্গে যুক্ত, একটা কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটা 1 ডিগ্রি প্লাস কি আছে, রেজোনেন্স, তাই স্থায়ী হচ্ছে, এটা স্থায়ী পাচ্ছে। 1 ডিগ্রি যদিও বা স্থায়ী হয় না, শুধু যদি নর্মাল 1 ডিগ্রি হয় তাহলে কিন্তু স্থায়ী হবে না, কিন্তু 1 ডিগ্রির সঙ্গে কি দেখতে পাচ্ছি আমরা, রেজোনেন্স দেখতে পাচ্ছি, তাহলে স্থায়িত্ব এটাও তাই 1 ডিগ্রির সঙ্গে রেজোনেন্স দেখতে পাচ্ছি, তাই এটা হচ্ছে কি স্থায়ী হয়। তো ওভারঅল যদি আমরা কল্পনা করি, ওভারঅল বলতে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এই এরকম করে যদি আমরা কল্পনা করি, তাহলে দেখতে পাচ্ছি 3 ডিগ্রি আর বেঞ্জাইল এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি এখানে হাইপার কনজুগেশন কত আছে, 9টা আলফা হাইড্রোজেনের মাধ্যমে হাইপার কনজুগেশন আছে। আর এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এটা আছে CH2 প্লাস, এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 5টা রেজোনেটিং স্ট্রাকচার আছে, রেজোনেন্সের ক্যানোনিক্যাল গঠন আছে, রেজোনেন্স এর ক্যানোনিক্যাল গঠন আছে। তাহলে আমরা জানি শক্তির যদি ক্রম লিখি তাহলে ফার্স্ট শক্তির ক্রম হচ্ছে রেজোনেন্স ফার্স্ট যে শক্তির ক্রম সেটাকে আমরা কি লিখতে পারি, রেজোনেন্সের শক্তির ক্রম সব থেকে বেশি, তারপরে কার, হাইপার কনজুগেশন, তারপরে কার, তারপরে হচ্ছে ইন্ডাকটিভ, যদি ধরি তাহলে ইন্ডাকটিভ, তারপরে ইন্ডাকটিভ। কিন্তু এখানে 9টা আলফা হাইড্রোজেনের যে মিলিত প্রভাব সেইটা এই 5টা রেজোনেন্সের ক্যানোনিক্যাল গঠনকেও ওভারটেক করে যাচ্ছে। সেই জন্য কি হচ্ছে, 9টা আলফা হাইড্রোজেন যেহেতু 3 ডিগ্রির আছে তাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সব থেকে বেশি হবে। যে কার্বোক্যাটায়নটা আমরা লিখছিলাম সেটা 3 ডিগ্রি, যে কার্বোক্যাটায়নটা লিখছিলাম সেটার স্থায়িত্ব সব থেকে বেশি হবে, যদিও এটা রেজোনেন্স নাই তবুও, কারণ 9টা আলফা হাইড্রোজেনের যে হাইপার কনজুগেশন সেইটা রেজোনেন্স যে এনার্জি সেইটাকে ওভারকাম করে যাচ্ছে। তারপরে কি হবে, তারপরে যেটা হওয়ার কথা রেজোনেন্সের অনুযায়ী রেজোনেন্স হয়ে যাবে, মানে বেঞ্জাইল কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তারপরে হয়ে যাবে। যদি ওভারঅল আমরা দেখি তাহলে বেঞ্জাইল কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। তারপরে নেক্সট কি হবে, নেক্সট যদি এবার 2 ডিগ্রি আর অ্যালাইলিকের মধ্যে দেখবো, 2 ডিগ্রি আর অ্যালাইলিকের মধ্যে যদি এটাকে ধরি আমরা 2 ডিগ্রি অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, আর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কেমন হয়, CH2 CH3 CH প্লাস, এখানে একটা কি হচ্ছে CH2।
3। তাহলে 2 ডিগ্রি আর অ্যালাইলিকের মধ্যে 2 ডিগ্রিতে শুধুমাত্র কি আছে 6টা আলফা হাইড্রোজেনের হাইপার কনজুগেশন এফেক্ট, আর এখানে কি আছে রেজোনেন্স। তাহলে এখানে যে 6টা আলফা হাইড্রোজেন সেটা এই রেজোনেন্সকে ওভারকাম করতে পারছে না, সেই জন্য 1 ডিগ্রি এটা এই যে অ্যালাইলিক কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও রেজোনেন্স থাকার জন্য এটা স্টেবিলিটি 2 ডিগ্রি থেকে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য এরপরে স্থায়িত্বের ক্রম কার হবে, এরপরে যে স্থায়িত্বের ক্রম আসবে সেটা হচ্ছে অ্যালাইলিকের আসবে, মানে CH2 ডবল বন্ড CH, CH2 ডবল বন্ড CH, এখানে CH2 প্লাস। তারপরে কার আসবে, তারপরে যেমন আসছে অ্যাজ ইউজুয়াল 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল কার্বোক্যাটায়ন, তারপরে মিথাইল কার্বোক্যাটায়ন। এইভাবে স্থায়িত্বের ক্রম। এটা স্থায়িত্বের ক্রম যা হয় এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম বা স্টেবিলিটি অর্ডার, স্থায়িত্বের ক্রম বা স্টেবিলিটি অর্ডার। তো স্থায়িত্বের ক্রম যা হয় রিঅ্যাক্টিভিটির ক্রম তার উল্টো হয়ে যায়। তাহলে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ কে হবে এখানে মিথাইল কার্বোক্যাটায়ন, তারপরে সব থেকে কম হবে কে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। রিঅ্যাক্টিভ মানে রিঅ্যাকশন করার ক্ষমতা, আর স্থায়িত্বের ক্রম মিন্স স্থায়িত্ব কতক্ষণ থাকতে পারে। আচ্ছা, যেসব ইন্টারমিডিয়েটগুলো তৈরি হয় সেগুলো কিন্তু খুবই কম স্থায়ী। কম স্থায়ী বলতে এদের স্থায়িত্বের ক্রম যদি আমি লিখি, স্থায়িত্ব যদি লিখি মোটামুটি 10⁻⁻6 সেকেন্ড পর্যন্ত এদের স্থায়িত্ব হয়। মানে কোনো বিক্রিয়া চলছে, যদি কোনো বিক্রিয়া এ থেকে বি তৈরি হচ্ছে, তাহলে এইখানে মধ্যবর্তী কোনো পর্যায়ে এইগুলো তৈরি হয় কার্বোক্যাটায়ন বা যে ইন্টারমিডিয়েট রিয়াকশন ইন্টারমিডিয়েট, সেগুলো কিন্তু খুব বেশি স্থায়ী হয় না, মোটামুটি 10⁻⁻6 7 এরকম টাইপের স্থায়ী হয়ে থাকে। তাই এগুলোকে খুব কম অস্থায়ী বলা হয়। তাদের মধ্যে যে বেশি স্থায়ী বা তৈরি করতে পারে সেটা হচ্ছে স্থায়িত্বের ক্রম যদি লিখি, ফার্স্টে হচ্ছে 3 ডিগ্রি, তারপরে হচ্ছে বেঞ্জাইল, এখানে কি লিখবো বেঞ্জাইল, তারপরে কি লিখতে পারি অ্যালাইল, সিঙ্গেল বন্ড CH2 প্লাস অ্যালাইল, তারপরে কি লিখতে পারি অ্যালাইলের পর লিখতে পারি 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল কার্বোক্যাটায়ন। এই হচ্ছে আমাদের স্থায়িত্বের ক্রম। এবার যদি আমি আরেকটু ভিন্ন দিক থেকে আমি একটা কাজ দিয়ে কল্পনা করি, সেটা কি দেখা যাক একটু আলাদা এফেক্টের সাহায্যে। তো কার্বন আছে, তার সঙ্গে যদি ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, এখানে পজিটিভ চার্জ আছে। আর কি হচ্ছে কার্বন, তার সঙ্গে মিথাইল আছে, এখানে CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3। তাহলে এটা 3 ডিগ্রি, আর এটা হচ্ছে নর্মাল কার্বোক্যাটায়ন, একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে ক্লোরিন। তো এই দুটোর মধ্যে কোনটা বেশি স্থায়ী হবে? এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি আমরা এই যে CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, সেই প্লাস আই এফেক্টের সাহায্যে কি করছে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বাড়াচ্ছে। আর এইখানে ক্লোরিন কি করবে, ক্লোরিন কিন্তু তড়িৎ ঋণাত্মক মৌল, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য ক্লোরিন কি করবে, এই যে সিগমা বন্ধন ইলেকট্রনকে সে নিজের দিকে কিন্তু টেনে নেবে। তার মানে ক্লোরিনের ক্ষেত্রে কি আছে মাইনাস আই এফেক্ট আছে। 3টে ক্লোরিনের মাইনাস আই এফেক্ট এই ইলেকট্রন ঘনত্বকে টেনে নেয়। অলরেডি এখানে প্লাস চার্জ আছে, যে ইলেকট্রন দিতে চায় না, কিন্তু ক্লোরিন কি করছে ইলেকট্রনকে টেনে নিচ্ছে, তাই জন্য এইটা স্টেবিলিটি কিন্তু খুবই কমে যায়। সেই জন্য তিনটে যদি Cl3 দিই, Cl3 আর C এর মাথায় প্লাস, তাহলে সেটার স্থায়িত্ব কিন্তু অনেক কম কার তুলনায় 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের তুলনায় অনেক কম। আর কি যদি আমি এবার আরেকটা এক্সাম্পল নিই, আরেকটা এক্সাম্পল বলতে সি, তার এদিকে সব কটা পিএইচ আছে, 3টে পিএইচ মানে একটা মেয়েকে দিচ্ছি, পিএইচ মানে বেঞ্জিন রিং। তো 3টে যদি পিএইচ হয় তার মানে কি করবে এখানে কার্বোক্যাটায়ন আছে। তো পিএইচ গ্রুপের কি এফেক্ট আছে, পিএইচ গ্রুপের ক্ষেত্রে কিন্তু রেজোনেন্স এফেক্ট আছে, প্লাস আর অথবা মাইনাস আর সেটা দেখতে হবে। যেহেতু এটা কার্বোক্যাটায়ন তাই পজিটিভ চার্জের দিকে ইলেকট্রন যাবে, তাই এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা প্লাস আর এফেক্ট আছে। প্লাস আর এফেক্টটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। সেই জন্য কি হবে, যত বেশি পিএইচ এর সংখ্যা থাকবে এখানে কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত, তার স্থায়িত্ব কিন্তু তত বেশি হবে। সেই জন্য সি পিএইচ যদি এটাকে লিখি আমরা পিএইচ মানে ফিনাইল রিং বা বেঞ্জিন রিং, তার সঙ্গে একটা এইচ, এটাকে 2 ডিগ্রির মতনই ধরতে পারি, আর এটাকে পিএইচ একটা, দুটো হাইড্রোজেন, আর এখানে একটা প্লাস। তাহলে এই 3টের মধ্যে যদি কল্পনা করি তাহলে সব থেকে স্টেবিলিটি হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা। মানে প্রথমটা স্টেবিলিটি সব থেকে বেশি, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা। কেন এরকম ঘটনা ঘটছে, কারণ এখানে যে প্লাস আর যুক্ত গ্রুপ আছে সেটার সংখ্যা কত 3, আর এখানে কত আছে 2, এখানে একটা 1। যত বেশি প্লাস আর যুক্ত গ্রুপের সংখ্যা থাকবে তত তার স্টেবিলিটি বৃদ্ধি পাবে। সেই জন্য ফার্স্টে কি হচ্ছে 3, তারপরে 2, তারপরে 1 হচ্ছে। কয়েকটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখে নেব কোনটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে তার স্টেবিলিটি অর্ডার। তো ফার্স্ট যদি আমি নিই এক্সাম্পল, আগে ডিগ্রি এগুলোকে যদি কল্পনা করি তাহলে ফার্স্ট যেগুলো আসছে সেটা হচ্ছে কোনো বেঞ্জিন না, এটা এমনি রিং দিচ্ছি, এখানে একটা আছে 1 নম্বর কোশ্চেন।
2 নম্বর কোশ্চেনে দেখি, এখানে পজিটিভ চার্জ 3 নম্বরে আসছে, এখানে পজিটিভ চার্জ 4 নম্বরে আসছে, এখানে পজিটিভ চার্জ। তাহলে এই কটার ক্ষেত্রে আমাদেরকে আরেকটা 5 নম্বর দিয়ে দিই। এটা একটা পজিটিভ চার্জ। আচ্ছা, তো এই 5টা কার্বনকে প্রথমে ডিগ্রি চিহ্নিত করব, তারপরে আমরা আলোচনা করব কি এগুলোর মধ্যে কোনটা বেশি স্থায়ী। ডিগ্রি কল্পনা করতে গেলে এই যে পজিটিভ চার্জটা সেটা কোন কার্বনে আছে, এই কার্বনে আছে। প্রথমটার ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি তাহলে এই কার্বনে পজিটিভ চার্জ আছে, যে কার্বনে পজিটিভ চার্জ আছে তার পাশে কতগুলো কার্বন আছে, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন। কটা কার্বন আছে? 3টে কার্বন। মানে যে কার্বন আমরা দেখতে পাচ্ছি পজিটিভ চার্জ তার চারপাশে কটা কার্বন আছে? 3টে। তাই এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটার ক্ষেত্রে কি দেখতে পাবো, এই কার্বনে পজিটিভ চার্জ আছে, তার সঙ্গে ইমিডিয়েট পাশে কটা কার্বন আছে? একটাই আছে। ইমিডিয়েট পাশে যেহেতু একটাই কার্বোক্যাটায়ন আছে তাই এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটা কি, এখানে যে কার্বনটা আছে যুক্ত তার ইমিডিয়েট পাশে একটা আছে, এদিকে একটা আছে, তাই এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এই যে কার্বন আছে তার পাশে একটা, দুটো, 3টে আছে, তাই এটার ক্ষেত্রে আমরা বলতে পারি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এই যে কার্বন আছে পজিটিভ চার্জ তার পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই যেহেতু এই কার্বনে পজিটিভ চার্জ পাশে 3টে, তাই এটাকে আমরা বলছি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে 1, 4, 5-এর মধ্যে আমরা দেখতে পেলাম যে কোনটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি প্রথমটা, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে এটাও 3 ডিগ্রি। 4 এবং 5-এর মধ্যে দেখবো কার স্টেবিলিটিটা বেশি বা স্থায়িত্বটা বেশি। 4 ও 5-এর মধ্যে দেখতে পাচ্ছি 5-এর ক্ষেত্রে কি হচ্ছে, অ্যালাইল গ্রুপ আছে। 5-এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, একটা অ্যালাইল গ্রুপ আছে, কিন্তু 4-এর ক্ষেত্রে সেরকম অ্যালাইল গ্রুপ নাই। তো আমরা কার্বোক্যাটায়নের অর্ডার অনুযায়ী কি জানি, শুধুমাত্র 3 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রির সঙ্গে অ্যালাইল। তাহলে 3 ডিগ্রি তো আছেই, তার সঙ্গে অ্যালাইল, তার মানে তো এটা বেশি স্টেবল হয়ে যাবে, কিন্তু এটা শুধুমাত্র 3 ডিগ্রি। সেই জন্য কি হচ্ছে, সব থেকে 5 স্টেবিলিটি বেশি, তারপরে কার হচ্ছে 4 স্টেবিলিটি চলে আসছে। কারণ এইটা তো 3 ডিগ্রি মানছি, 3 ডিগ্রি আছে, এটাও রিংয়ে 3 ডিগ্রিই আছে, দুটো 3 ডিগ্রি হওয়া সত্ত্বেও এখানে একটা এক্সট্রা এফেক্ট কাজ করছে, এখানে অ্যালাইল কার্বন যেহেতু, সেই জন্য এখানে ডবল বন্ডের সাহায্যে রেজোনেন্সের একটা এফেক্ট কাজ হচ্ছে, সেই জন্য 5-এর স্টেবিলিটি 4-এর থেকে বেশি, অনেক বেশি হচ্ছে। আর কয়েকটা যদি দেখি আমি, তাহলে ফার্স্ট যেটা দেব কোশ্চেনটা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি দিচ্ছি, 2 নম্বর দিচ্ছি পজিটিভ চার্জ, এখানে 3 নম্বর দিচ্ছি এখানে পজিটিভ চার্জ। এই 3টে কার্বোক্যাটায়নকে আগে ডিগ্রি কল্পনা করি, প্রত্যেকটাই দেখি, যেহেতু আমরা কি দেখতে পাচ্ছি 2 ডিগ্রি, এটার ক্ষেত্রেও 2 ডিগ্রি, এটার ক্ষেত্রেও 2 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি হওয়ার সত্ত্বেও এখানে কি দেখতে পাচ্ছি, এইখানে 3টে 2 ডিগ্রি, তাই কোনটা স্থায়িত্ব বেশি? এখানে দেখতে পাচ্ছি একটার সাহায্যে রেজোনেন্স করছে, এখানে কি দেখতে পাচ্ছি দুটোর সাহায্যে রেজোনেন্স করছে, এই একটা দুটো, এখানে দেখতে পাচ্ছি 3টের সাহায্যে রেজোনেন্স। তার ছাড়াও এইটার ক্ষেত্রে একটা বিশেষ এফেক্ট লক্ষ্য করা যায়, যেখানে অ্যারোমেটিসিটি বলে একটা ব্যাপার আছে। আচ্ছা, অ্যারোমেটিসিটিটা কি একটু বলে দিই। অ্যারোমেটিসিটি মানে অ্যারোমেটিক কম্পাউন্ড, ব্যাপারটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড হতে গেলে প্রথম শর্ত আমাদের কি হতে হবে, যৌগটাকে সাইক্লিক হতে হবে। সাইক্লিক, যৌগটা অবশ্যই সাইক্লিক। 2 নম্বর শর্ত কি, 2 নম্বর শর্ত হচ্ছে যৌগটার মধ্যে কনজুগেশন থাকতে হবে। কনজুগেশন, কনজুগেশন মানে একটা ডবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, পজিটিভ চার্জ, এরকম বল থাকতে হবে। দেখতে পাচ্ছি এখানে পজিটিভ, সিঙ্গেল, ডবল, সিঙ্গেল, ডবল, সিঙ্গেল, ডবল, এইভাবে সব একের পর এক দেখতে পাচ্ছি। পজিটিভের পর সিঙ্গেল, সিঙ্গেলের পর ডবল, এরকম করে দেখতে পাচ্ছি যেহেতু, তাই এটার মধ্যে কনজুগেশনও আছে, জিনিসটা সাইক্লিক, তার মানে দুটো শর্তকে তো স্যাটিসফাই করছে। 3 নম্বর শর্ত কি হতে হবে,
সমস্ত কার্বনকে sp2 সংকরায়িত হতে হবে, sp2 সংকরায়িত হতে হবে সমস্ত কার্বনকে। দেখতে পাচ্ছি হ্যাঁ, কার্বোক্যাটায়ন মানে কি জানি আমরা, sp2 সংকরায়িত। আর এটা ডবল বন্ড মানেও কি জানি, sp2 সংকরায়িত, এটাও sp2 সংকরায়িত। সবকটা কার্বনে কি দেখতে পাচ্ছি আমরা এখানে, sp2 সংকরায়িত। তার মানে এই শর্তকেও স্যাটিসফাই করছে। আর কি লাস্ট যেটা একটা বলার আছে সেটা হচ্ছে 4n+2 পাই ইলেকট্রনকে এটা স্যাটিসফাই করবে। 4n+2 পাই ইলেকট্রন মিনস এটাকেই বলছে হুকেলস রুল বা হুকেলস রুল বলা চলে। তো এই হুকেলসের সূত্র অনুসারে 4n+2 পাই ইলেকট্রন, যেখানে n = 0 1 2 3 এইভাবে যে কোনো ইন্টিজার হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে। তাহলে এইটার ক্ষেত্রে কতগুলো পাই ইলেকট্রন আছে, এই যে ডবল বন্ড দিয়ে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন পাই, দুটো ইলেকট্রন পাই, 3টে 4টে 5টা 6টা। তো এখানে কটা পাই ইলেকট্রন আছে, 6 পাই ইলেকট্রন। তাহলে এই সূত্রটা লাস্টে এই তিনটে যেহেতু শর্তকে মেনে চলছে, লাস্ট শর্তটাকে দেখি। লাস্ট শর্তটাকে মেনে চললেই এই জিনিসটাকে অ্যারোমেটিক বলতে চাইবো। আর অ্যারোমেটিক যৌগের স্থায়িত্ব অনেক বেশি হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4n+2 এর জায়গায় যদি কোনো n এর মান আমি 1 বসাই, তাহলে 4n+2 এর ক্ষেত্রে n এর মান যদি 1 বসাই, তাহলে 4 × 1+2 মানে কত, 4 + 2 মানে 6 ইলেকট্রন থাকছে অবশ্যই। তাহলে 6 ইলেকট্রন যদি থাকে তাহলে এই জিনিসটা কি হচ্ছে, অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। সেই জন্য এটার স্টেবিলিটি কি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে কার তুলনায়, আগের দুটোর তুলনায়। তাহলে সব থেকে বেশি স্টেবল কে আসছে, সব থেকে তো বেশি স্টেবল পেয়ে গেলাম আমরা 3 নম্বর। তারপরে কে পাবো, তারপরে দেখি এটা কি, এটাও তাই সাইক্লিক আছে। আচ্ছা, কম্পাউন্ড সাইক্লিক, অ্যারোমেটিকের শর্ত মানছে, কনজুগেশন আছে অবশ্যই আছে, শর্ত মানছে, সমস্ত কার্বন sp2 অবশ্যই শর্ত মানছে। কিন্তু 4n+2 পাই ইলেকট্রন কি মেনে চলছে, এখানে কতগুলো ইলেকট্রন আছে, এখানে 1টা 2টো 3টে 4টে। এখানে যদি 4টে ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে যদি আমি 0 বসাই তাহলে 2টো ইলেকট্রন হয়, তারপরে 6টা হয়, মানে মাঝে 4টে থাকছে না। এই শর্তটা যেহেতু মেনে চলছে না, তাই এটাকে আমরা অ্যারোমেটিক বলতে পারবো না। অ্যারোমেটিক ছাড়াও আরেকটা কম্পাউন্ড হয়, সেটাকে বলছে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে শর্ত কি, অ্যান্টি অ্যারোমেটিকের শর্ত সবকটা স্যাটিসফাই করবে, কিন্তু এখানে শুধুমাত্র 4n+2 এর জায়গায় শুধুমাত্র 4n ইলেকট্রন সম্ভব, 4n পাই ইলেকট্রন থাকবে, যেখানে n এর মান 1 2 3 4 এইভাবে হতে থাকবে। তো এখানে যদি বসিয়ে দিই আমরা n এর মান যদি 1 বসাই, তাহলে এখানে কটা ইলেকট্রন পাচ্ছি, 4 পাই ইলেকট্রন পাচ্ছি। তাহলে এটাকে কিসের শর্তকে স্যাটিসফাই করছে, এইটা অ্যান্টি অ্যারোমেটিকের শর্তকে স্যাটিসফাই করছে। অ্যান্টি অ্যারোমেটিকের শর্ত যদি স্যাটিসফাই করে, আর একেরটা কি আছে, অ্যান্টি অ্যারোমেটিকও না অ্যারোমেটিকও না, ওটা কি হচ্ছে দেখি। অ্যান্টি অ্যারোমেটিক হলো এইটা, যদি অ্যান্টি অ্যারোমেটিক হয় তাহলে অ্যান্টি অ্যারোমেটিকের স্টেবিলিটি কিন্তু সবথেকে কম। যেমন অ্যারোমেটিকের স্টেবিলিটি সবথেকে বেশি, তেমন অ্যান্টি অ্যারোমেটিকের স্টেবিলিটি হয় সবথেকে কম। এবার আরেকটা কি আছে দেখি, এইটাকে দেখতে পাচ্ছি আমরা সাইক্লিক আছে, অবশ্যই সাইক্লিক আছে। কনজুগেশন কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে না, 1 নম্বরটার ক্ষেত্রে কিন্তু কনজুগেশন সম্ভব হচ্ছে না। কনজুগেশন মানে একটা সিঙ্গেল একটা পাই, এখানে একটা পজিটিভ সিঙ্গেল পাই, এইটুকু তো কনজুগেশন আছে, কিন্তু এখান থেকে আর নাই। কনজুগেশনই যখন হচ্ছে না, তাহলে অ্যান্টি অ্যারোমেটিকের সূত্র মানছে না, নন অ্যারোমেটিক অ্যারোমেটিকেরও সূত্র মানছে না। তাহলে আরেকটা কি আছে, যৌগ পড়ে থাকছে, আরেকটা আমাদের পড়ে থাকে নন অ্যারোমেটিক। যেখানে কি হয়, যেখানে শুধুমাত্র এই যে জিনিসগুলো দেখেছি, সেখানে কনজুগেশন যে ব্যাপারটা সেইটা থাকে না। কনজুগেশন যদি না থাকে তাহলে সেটাকে বলছে নন অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক কম্পাউন্ডের স্থায়িত্ব অ্যান্টি অ্যারোমেটিকের থেকে বেশি হয়। সেই জন্য এটার স্থায়িত্বের ক্রম যদি আমি লিখি, তাহলে ফার্স্টে তো অবশ্যই অ্যারোমেটিকের জন্য স্থায়িত্ব বেশি, তারপরে কি হচ্ছে 1এরটা নন অ্যারোমেটিকের জন্য, তারপরে হচ্ছে 2এরটা অ্যান্টি অ্যারোমেটিকের জন্য। এইভাবে স্থায়িত্বের ক্রম আমরা লিখতে পারি। তার মানে ফার্স্টে অ্যারোমেটিক, তারপরে নন অ্যারোমেটিক, তারপরে অ্যান্টি অ্যারোমেটিক। নন অ্যারোমেটিকের ক্ষেত্রে কিছুই না, 4n ইলেকট্রনে স্যাটিসফাই করতে পারে, 4n+2 পাই ইলেকট্রনে স্যাটিসফাই করতে পারে, কিন্তু এখানে কনজুগেশন কোনোদিনই স্যাটিসফাই করবে না। সাইক্লিকও যদি হয়ে যায় জিনিসটা, কিন্তু কনজুগেশন হবে না, সেই জন্য এটাকে বলছে নন অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিকের স্থায়িত্ব সব থেকে বেশি, তারপরে নন অ্যারোমেটিক, তারপরে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। তো এই কটা কোশ্চেনের মাধ্যমে আমরা আমাদের কার্বোক্যাটায়নের চ্যাপ্টারটাকে শেষ করছি। তো এর পরের যেটা ক্লাস হবে সেটাতে আমরা কার্বো অ্যানায়ন নিয়ে আলোচনা করব। এর পরের যে ইন্টারমিডিয়েট, সেখানে কার্বো অ্যানায়ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সবার আগে নোটিফিকেশান পাবে। এবং ক্লাসগুলোকে অতি মনোযোগের সঙ্গে করলে আশা করছি অর্গানিক সম্বন্ধে যে ভয়টা থাকার কথা সেটা দূর হয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, নমস্কার।